ঠিক বিদেশ সুন্দর যদি ভালো মানুষের হাতে পড়ে, বিদেশ সুন্দর। আর বিদেশ একদম জাহান্নাম যদি আপনি খারাপ মানুষের হাতে পড়েন। আর খারাপ মানুষের হাতে পড়লে এয়ারপোর্ট পর্যন্ত আপনার জন্য বিদেশ সুন্দর। আমার মনে হয় নিকৃষ্ট প্রাণী বলতে আমি দালাল রে বুঝি। হ্যাঁ, একদম নিকৃষ্ট। হয়তো শুকরে হয়তো আমরা সবচেয়ে বেশি নিকৃষ্ট ভাবি, তাই না? আমার মনে হয় শুকরের থেকে অদম দালাল। হ্যাঁ, ওরা মানুষ বেচা টাকা না, আসলে এটা ঠিক না। ওই হয়তো ওই ছেলেটা দালাল রে হয়তো মারতে পারবো না, কাটতে পারবো না, বা কিছু বলতে পারবো না, তাই না? সুশীল সমাজ আছে না, যে এত পড়ালেখা করে কি বিদেশ যাবা লেবারি করতে? মূলত লেবারি না, আমার হয়তো আমি যে কর্মটা জানি ওটা আমার বাংলাদেশ মূল্যায়ন দিতে জানে না। হ্যাঁ, এই কারণে আমি আমার এই কর্মটা যেখানে আমার মূল্যায়ন করব আমি তো ওইখানে যাইতে হবে। এখন হয়তো কারো কাছে মনে হইব যে আমি লেবারি করতে যাই, হয়তো কারো কাছে মনে হইব যে না, পোলাটা একটা ইঞ্জিনিয়ারিং লাইনে লেখাপড়া করছে আর ওই কাজে গেছে। এক একজনের চোখে এক একজনের। তারপরে যে খাওয়ার একটা টাইম, বা মুসলিম হিসাবে যে আমাদের নামাজ পড়ার একটা নির্দিষ্ট ন্যূনতম 5 মিনিট দিলে কিন্তু একটা 4 মিনিট বা 5 মিনিট দিলে কিন্তু একটা ফরজ নামাজ পড়া যায় না, ওই সময়টা দেয় নাই। আমি আইসা পড়ছি, আমার মা বলছিল যে বিএসসি কমপ্লিট করার জন্য, বলছে যে যেই টাকা দিয়ে বিদেশ যাবি ওই টাকা দিয়ে পড়ালেখা কন্টিনিউ করার জন্য। আমি তো বাস্তব ইয়াতে দৌড়াইছি, আমি বুঝতে পারছি যে আসলে এই বিএসসি কইরা আমি ডিপ্লোমা কইরা যে 15,000 টাকা বেতনে কাজ করছি, বিএসসি কইরা আমাদের সাথে যে ইঞ্জিনিয়ার বিএসসি কইরা কাজ করে ওরও সেম 15,000 টাকা। তাহলে আমি চিন্তা ভাবনা করছি যে তাহলে আমি এই 4-5 লাখ টাকা দিয়ে বিএসসি কইরা যদি আমি 15,000 টাকা বেতনে কাজ করি, তাহলে আমার বিদেশ যাওয়াই ভালো। দেখা গেছে আমি যদি বিদেশ যাই লেবারিও করি তাও আমি 50,000 টাকা পাবো না। কেউই 5 দিন কথা বলে নাই। আর আমরা 5 দিন ভাত বলতে কি জিনিসটা এটা আমরা চোখে দেখি না, পেটের দুঃখ তো দূরের কথা, আমরা চোখে দেখি না। কলা রুটি খাইছি। আমি বাংলাদেশে এই যে 3 নম্বর টার্মিনাল যেখানে এয়ারপোর্টের নতুন কাজ হয়েছে না, ওইখানে আমি টেকনিশিয়ান হিসাবে কাজ করছি। তো আমাদের রানিং মাসে 7 তারিখেরও টাকা দেয় নাই, 7 দিন যে ডিউটি করছে এই ডিউটির টাকাও দেয় নাই। তারপরে আমরা যেই মাস পুরা করছি ওই মাসেরও ফুল টাকা দেয় নাই। আমি 800 টাকা কম পাইছি। কারণ হয়েছে যে আমি কানে হেডফোন দিছিলাম, ওই হেডফোনের কারণে আমার ধরেন 700 টাকা কাইটা দিছে। কি কাজ করেন ভাই? এখন আপাতত বেকার। বেকার মানে কাজ নাই? কেন ভাই? এক জায়গায় গেছিলাম, ওইখানে কাজ করছি 58 দিন। আর ওইখানে কপিলে আমার ওইখানে মানে লোক বেশি, গাড়ি কম, এই জন্য ওনার এত লোক প্রয়োজন না, তাই আমাকে 5 জনরে বের করে দিছে। 5 জন? জি। 5 জন কি একসাথে আইছেন? জি জি, একসাথে আসছে। আর বাকি 15 জন মনে হয় পরের দিন বের করার কথা ছিল, এখন বের করছে কিনা সঠিক জানি না। এটা কোথায়? এটা 91 এ। দাম্মামে নাকি? দাম্মাম 91। তো বিদেশটা আপনাদের কি রকম লাগতেছে বর্তমানে? বিদেশ সুন্দর যদি ভালো মানুষের হাতে পড়ে। আপনি কি ভালো মানুষের হাতে পড়ছেন না খারাপ মানুষের হাতে? ভালো মানুষের হাতে। ব্যালেন্স আমারটা। কি রকম? এই ভালো খারাপ সবকিছু মিল, মানুষ বলতেই তো ভালো খারাপ, তাই না? এরকম। বর্তমানে আপনারা কতদিন যাবত আছেন সৌদি আরবে? মার্চ মাসের 6 তারিখে সৌদি আরবে পাড়া দিছি। 6 তারিখে 7 তারিখে উমরার দিকে রওনা দিছি, উমরা করছি। উমরা করে আইসা রাত্রেবেলা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করছি। ওইখান থেকে পরে কাজে নিয়ে গেল এই দাম্মাম 91 এ। ওইখানে কাজ শেষ, 58 দিন কাজ করছি। 58 দিন পরে কপিলের লোক প্রয়োজন নাই, এই জন্য কপিল বের করে দিছে। আর আমার ওই যে কামাল ভাইয়ের মাধ্যমে আসছে, ওইখানে যে কাজে নিয়ে গেছে ওইখানে উনি বলছে যে 3 মাসের ভিতরে আকামা করে দিব। যদি 3 মাসের ভিতরে আকামা না করে পরে কামাল ভাই রিটার্ন নিয়ে আসবো। কিন্তু আমাদের 3 মাস শেষ না হইতেই আমাদেরকে বের করে দিছে। পরে কামাল ভাইরে জানাইলাম, কামাল ভাই বললো যে ঠিক আছে ওইখানে থাকার দরকার নাই, যেহেতু তো করে বের করে দিছে, তুই আমার রুমে আয়, আমার রুম তো ফাঁকা আছে, আমি যতদিন আছি তোরা আমার কাছে সেফটি আছিস। হ্যাঁ, তারপরে আমার এখানে থাকা রেস্ট কর কয়দিন, খাওয়া দাওয়া কর, তারপরে আমি তো অন্য জায়গায় শিফট করে দিম। যদি ভালো কোনো কাজ পাই আমি দেখা হই না, আমি খাইটা তারপরে দিব, এই কথা বললো। এখন ওনার এই কথার উপরে আমরা আছি। এই কথার উপরে আপনারা তার রুমে আছেন? তারপর আমি নিজে থেকে কাজ দেখার চেষ্টা করছি, খুঁজছি। আলহামদুলিল্লাহ কাজ এক জায়গা হওয়ার কথা কমপ্লিট হয়েছে। হয়তো কামাল ভাই থেকে আমি 20-22 তারিখে চলে যাম রিয়াদে। কি কাজ? ওইখানে আমি মূলত দেশে ডিপ্লোমা করছিলাম ইলেকট্রিক্যালের উপরে, তাই এখন আমি আবার দেশে থেকে আমার সার্টিফিকেট, আমার যে ইলেকট্রিক্যালের কোর্স করছি সব কাগজপত্র আমি নিয়ে আসছি। বাই চান্স যদি লাগা যায় তাহলে লাগামো, আর না লাগলে আমি সেই
ট্রলি ব্যাগে নিয়ে আসছি, ওই ট্রলি ব্যাগের ভিতরে রাইখা দিই, মানে এই চিন্তাধারা ছিল, এই জন্য নিয়ে আসছি। এখন আমার এক ভাই ছিল রিয়াদে, ওই ভাইয়ের সাথে কথা বলছি, তো ভাই বলছে যে আমার এখানে তো ইলেকট্রিক্যালের কাজ আছে, তোর যদি সার্টিফিকেট মার্টিফিকেট থাকে আমারে ছবি তুলা দে, তাই আমি দেখি এখানের ইঞ্জিনিয়ারের সাথে কথা বইলা তোর কাজ দিতে পারি কিনা। পরে আমার কাছে আমি যে দেশের থেকে সার্টিফিকেট নিয়ে আসছি, তারপরে ইলেকট্রিক্যালের কোর্সের কাগজপত্র সব নিয়ে আসছি, এগুলা পরে বাইরে ছবি তুলা দিলাম, পাসপোর্ট দিলাম। পরে ভাই কথা বললো, ভাই আমারে কালকে ফোন দিয়া বললো যে ফরিদ টেনশন করো না, তোমার কাজ হয়ে গেছে, ইনশাল্লাহ হয়তো 2 তারিখ বা 4 তারিখে সামনের মাসে জয়েন করবা। তো আপাতত এখন ওইখানে যাইতাছি না, এই কারণে ওইখানে যে সিট থাকার যে ইয়াটা, ওই এখন ওই থাকার পরিবেশটা নাই, এই জন্য বলছে আপাতত কষ্ট হইলো, এখানে তুমি যে ভাইয়ের মাধ্যমে আসছো ওই ভাইয়ের কাছে থাকো, তারপরে আমি দেখি সিটটা খালি হইব, হয়তো 1 তারিখের 10-20 দিন আগে সিটটা খালি হইব, তখন তুমি আইসা পড়লে একটা রিল্যাক্স রেস্ট করার মতো জায়গা পাইবা। দেখা গেছে কাজ করার আগে তো অন্তত রেস্ট একটু থাকতেইব না, কাজে ঢুকলে তার রেস্ট করার সময় পাবো না। তো এই জন্য বলছে যে তুমি 10 দিন পরে আইসা এখানে রেস্ট করবা 10 দিন, তারপরে কাজে লেগে যাইবা। এখন ওই ভাইয়ের কথার উপরে আছি। আচ্ছা, আমার এখানে 2টা প্রশ্ন আছে, যে আপনি 58 দিন কাজ করছেন, ওই 58 দিনের কি বেতন পাইছেন? বেতন প্রথম যে ভাঙতি মাসে 20 দিন কাজ করছিলাম, 20 দিনে 1000 টাকা ফুল দিছে। কিন্তু সেকেন্ড যে মাসটা কাজ করছি ওই মাসে আমাদের তো কন্ট্রাক্ট ছিল যে মাসে 1500 টাকা দিব, কিন্তু সেকেন্ড মাস আমরা ফুল মাস করছি। তারপরে রানিং মাসে 7 তারিখ পর্যন্ত কাজ করছি না, আমাদের রানিং মাসে 7 তারিখেরও টাকা দেয় নাই, 7 দিন যে ডিউটি করছি এই ডিউটির টাকাও দেয় নাই। তারপরে আমরা যে মাস পুরা করছি ওই মাসেরও ফুল টাকা দেয় নাই, আমি 800 টাকা কম পাইছি। কারণ হয়েছে যে আমি কানে হেডফোন দিছিলাম, ওই হেডফোনের কারণে আমার ধরেন 700 টাকা কাইটা দিছে। এখন হেডফোন দেওয়া যাবে না কেন? না হেডফোন দেওয়া যাবে না কাজের টাইমে। আর কাজের টাইমে বলতে যে আমি যখন হেডফোন লাগাইছি তখন তো কাজ ছিল না, হ্যাঁ, আর আমাদের এই জন্য আমি হেডফোন লাগাইছি, এই জন্য কাইটা দিছে। পরে এখন আমি তো আর ভাষা জানি না, আমি তো আসছি 2 মাস ধরে। আচ্ছা ভাই, হেডফোন লাগানোর জন্য কত রিয়াল কাটছে? 700 রিয়াল কাটছে, মানে একবার হেডফোন লাগালে? হ্যাঁ, শুধু হেডফোন লাগানোর কারণে। এই হেডফোনটাও কিন্তু আমার ছিল না, হ্যাঁ, আমার যেখানে কাজ করছে ওইখানে আমার কলিগ ছিল বড় ভাই, তো ওই বড় ভাইয়ের থেকে আমি হেডফোনটা নিছি। হ্যাঁ, হেডফোনটা কাজ নাই, আমি বৈশা গান শুনতেছি বা হয়তো বা কথা বলছিলাম বাসায়, হ্যাঁ, পরে ওই হেডফোনের জন্য 700 টাকা কেটে দিয়েছে। কি কারণে কাটছে উনি আমার খালি কপিলে ইশারা দিয়ে দেখাইছে যে কানে আমি হেডফোন দিয়েছি, এই জন্য আমার 700 টাকা কেটে দিয়েছে। হ্যাঁ, এই কারণে। কিন্তু আমি রিটার্ন ওনারে প্রশ্ন করতে পারি না, কারণ হইল গিয়ে আমি তো ভাষা জানি না। এখানে ভাষা জানাটা খুব ইম্পর্টেন্ট, যদি ভাষা জানেন তাহলে আপনি এখানে সার্ভাইভ করতে পারবেন অনেকদিন, হ্যাঁ, আর যদি ভাষা না জানেন তাহলে সার্ভাইভ করাটা খুব ডিফিকাল্ট, অনেক ডিফিকাল্ট। আমার আরেকটা প্রশ্ন, যে আপনি যেহেতু বাংলাদেশে কি কাজ করতেন বললেন? আমি বাংলাদেশে এই যে 3 নম্বর টার্মিনাল যেখানে এয়ারপোর্টের নতুন কাজ হয়েছে না, ওইখানে আমি টেকনিশিয়ান হিসাবে কাজ করছি। তো কম আমার জানাশোনা মানুষ ছিল না, যেটা বাস্তব কথা। ধরেন আমার যদি জানাশোনা মানুষ থাকতো এখানে, তাহলে অবশ্যই আমি ওই বিষয়ে আসতাম। আমি যেহেতু একটা আমার ব্যাকগ্রাউন্ড আছে, আমি ইলেকট্রিক্যালের কাজ জানি, ইভেন কি আমার এডুকেটেড ওই ইলেকট্রিক্যালের উপরেই। তাই যদি আমার মানে পরিচিত, হ্যাঁ, আমি এগুলো শুনছি দেশে থেকে, আমি রিসার্চ করছি তো সৌদি আরবে আসার আগে, হ্যাঁ, কি কাজের উপরে বেতন বেশি। আমি দেখছি যে ইলেকট্রিক্যালের কাজের উপরে মোটামুটি একটা ভালো একটা স্যালারি, মানে ভালো মন্দ চইলা খাওয়ার মতো বেশি। ইলেকট্রিক্যালে আমি যেটা নিয়ে পড়ালেখা করছি আমি ওইটা নিয়ে গবেষণা করছি, আমি আদার্স কোনো কাজে গবেষণা করি নাই। আর আমি ওই কাজে আসতে পারি নাই কারণ আমার পরিচিত কোনো লোক ছিল না। আর যদি আমার পরিচিত লোক থাকতো তাহলে অবশ্যই আমি ওই কাজে আসতাম, আমি এভাবে আসতাম না। এভাবে আইসা তো আমি বুঝছি যে এইভাবে আসাটা খুব উচিত না। আর যদিও কেউ এখন যারা দেশে আছে বা বিদেশে আসার জন্য চিন্তা ভাবনা করতেছে, আমি মনে করি যে যদি পরিচিত কোনো লোক থাকে তাহলে পরিচিত লোকের মাধ্যমে আসতে, আর অপরিচিত লোকের মাধ্যমে না আসাটাই ভালো। যদি অপরিচিত লোকের মাধ্যমে আসে হয়তো কাজ পাইবো, কিন্তু ওই সারভাইভ করতে পারবো না বেশি দিন। বাংলাদেশে তো মানে জনসংখ্যার তুলনায় কাজ খুব কম, আর ওইখানে আমি লং টাইম ডিউটি বেতন কম। না ডিউটির জায়গায় ঠিক ছিল, কিন্তু বেতন কম। আর বাংলাদেশে তো পড়ালেখার ভ্যালু নাই বলতেই চলে। দেখা গেছে আমি যে পড়াটা পড়ছি না, এটার প্রতি যদি আমার অভিজ্ঞতা হইতে হইলে অন্তত আমার 2-1 বছর কাজ করতে হইব, কিন্তু আমার তো ওই কাজ করার সুযোগ দেয় না। আবার যদিও কোনো জায়গায় ইন্টারভিউ দিতে চাই আমার এক্সপিরিয়েন্স, হ্যাঁ, আমি দেখা গেছে আমি নিউ পড়ালেখা শেষ করছি, এখন আমি তার বৈশা থাকবো না, আমি তার মিডল ক্লাস, আমি হাই ক্লাসের পোলাপাই না, আমি মিডল ক্লাসের, আমার তো কাজ করতে হইব।
যদি আমি পড়ালেখা কন্টিনিউ করতে চাই তাহলে আমার কাজ করতে হইব, কাজ কইরা যদি আমি ওইখান থেকে টাকা পাই ওই টাকা দিয়ে আমি এবার পরবর্তীতে বিএসসি করতে পারি। কিন্তু আমার যে কাজ দিব ওরা চায় অভিজ্ঞতা। এখন আমার অভিজ্ঞতা হওয়ার জন্য যতটুকু সময় দরকার ওই সময়টা তো আমার দেয় না। হ্যাঁ, এই কারণে মূলত পরে চিন্তা ভাবনা করছে যে বাংলাদেশের পড়ালেখা হয়তো কারো কাছে মনে হইতে পারে যে ভ্যালু আছে, আমার কাছে মনে হয় না যে আমার ভ্যালু নাই। এই জন্য আমি আইসা পড়ছি। আমার মা বলছিল যে বিএসসি কমপ্লিট করার জন্য, বলছে যে যেই টাকা দিয়ে বিদেশ যাবি ওই টাকা দিয়ে পড়ালেখা কন্টিনিউ করার জন্য। আমি আমি তো বাস্তব ইয়াতে দৌড়াইছি, আমি বুঝতে পারছি যে আসলে এই বিএসসি কইরা আমি ডিপ্লোমা কইরা যে 15,000 টাকা বেতনে কাজ করছি, বিএসসি কইরা আমাদের সাথে যে ইঞ্জিনিয়ার বিএসসি কইরা কাজ করে ওরও সেম 15,000 টাকা। তাহলে আমি চিন্তা ভাবনা করছি যে তাহলে আমি এই 4-5 লাখ টাকা দিয়ে বিএসসি কইরা যদি আমি 15,000 টাকা বেতনে কাজ করি তাহলে আমার বিদেশ যাওয়াই ভালো। দেখা গেছে আমি যদি বিদেশ যাই লেবারিও করি তাও আমি 50,000 টাকা পাবো না। আমার এইরকম চিন্তা ভাবনা। আর আমার এই বিদেশ আসার জন্য কেউ প্রেশার দেয় নাই। আমি আমার আশেপাশের পরিস্থিতি দেখা মনে করছি যে না, আমার জন্য বাংলাদেশে সুইটেবল না, আমি এই জন্য বিদেশে এসে পড়ছি। আচ্ছা, আপনার কথাগুলো ভালো লাগছে, কিন্তু মাঝখানে একটা যে কথাটা আমার খারাপ লাগছে, মা বলছিল যে আপনি মার কথাটা শুনেন নাই। আসলে এটা শুনি নাই আমি। আর আপনি যে কাজটা পারেন এই কাজের উপরে আসি নাই। হ্যাঁ, এই কারণে আসি নাই, কারণ ওই যে আমার পরিচিত লোক নাই। যদি পরিচিত লোক থাকতো তাহলে আমি অবশ্যই হ্যাঁ অবশ্যই আমার ব্যাকআপ থাকে না একটা মানুষের, সবারই তো ব্যাকআপ থাকে। আমার ওই ব্যাকআপও নাই বা আমার রুটটাও খুব দুর্বল, বুঝলেন, বাতাস আইলে আমি উড়ে যাবো। এই জন্য আমার রুটটার ভিতরে যে ওই রুটের ভিতরে আশেপাশে যে মাটি থাকার দরকার ওই মাটিটা আমি দেওয়ার জন্য, আমার নিজের মাটিটাই আমি নিজের রুট গুলারে ডাইকা রাখার জন্য আমি আসছি। দেখি ইনশাল্লাহ কত দূর যাইতে পারি, আল্লাহর উপরে ভরসা। হাল ছাড়বো না, আসছি যতদিন যত কষ্ট হইব কষ্ট দেখা ছাড়বো, ইনশাল্লাহ সাকসেস হইয়া যাবো, আল্লাহ আছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। কিন্তু আপনি একটা শিক্ষা কি পাইছেন জীবনে, যে বিদেশ আসলেন হেডফোনের লেগে আপনার শ্বাস রিয়াল কাটছে, যেটা কিন্তু অবশ্যই অবশ্যই। আবার বিদেশ, এখানে আবার আরেকটা কথা বলি আমি, ধরেন বিদেশ যারা আসে, আমি কি কারণে বলছি যে পরিচিত লোকের মাধ্যমে আসতে, ধরেন আমি এক জায়গায় কাজে গেছি, ওইখানে আমি টানা 5 দিন কাজ করার পর আমাদের সাথে কেউই কথা বলে নাই। আমরা 3টা লোক ছিলাম, আমার সাথে আরো 2টা ভাই ছিল। হ্যাঁ, কেউই 5 দিন কথা বলে নাই। আর আমরা 5 দিন ভাত বলতে কি জিনিসটা এটা আমরা চোখে দেখি নাই, পেটের দুঃখ তো দূরের কথা, আমরা চোখে দেখি নাই। কলা আর রুটি খাইছি, কারণ হইলো এটা কেউ কথা বলে না। একটা মানুষ আছে না, একটা নতুন পরিবেশে গেছে, ওই মানুষটা পরিবেশের সাথে মিশতে মিশতে তো একটু সময় লাগে, তাই না? একটা মানুষ যদি আমাদের সাইডে কথা বলে তাহলে আমারও একটা আগ্রহ থাকে যে লোকের সাথে আমিও একটা কিছু শেয়ার করি। এরকম লোক পাই নাই। আর বাংলাদেশি ছিল না সব, আরে ভাই বাংলাদেশিরাই তো বাংলাদেশের ক্ষতি করে। ওই যে আগে আমি তো ঢাকায় থাকি, তো ঢাকায় আগে শুনতাম মানুষ বলতো যে ঢাকার টাকা ঢাকাই থাইকা যায়, হ্যাঁ, দেশে আর পাঠানো যায় না। তো এখানে আবার ওটার বিপরীত শুনতেছি যে দেশের মানুষ দেশের মানুষেরই ক্ষতি করে। বাস্তবে প্রমাণ পাইছে। হ্যাঁ, এটা তো বাস্তব প্রমাণ। আমি নিজেই বাস্তব। আপনারা কি দুজন একসাথে কাজ করতে? হ্যাঁ, আমরা দুইজন। আমার এলাকার বড় ভাই। এই যে পরিস্থিতির যে কথাটা বললেন, আপনি কি তার সাথে একসাথে ছিলেন? একসাথেই ছিলাম, আমরা একসাথেই কাজ করতাম। একই কাহিনী? হ্যাঁ, একই কাহিনী। তারপর আমি যে আনছে কামাল, সে বলছে ভাই আপনারা আনছিল রেস্টুরেন্টের কথা বলে, কিন্তু এই কামে দিছে বলছে রেস্টুরেন্টের কাজ না, আপাতত করেন, আপনি যদি কোনো সমস্যা হয় আমার ফোন দিবেন, আপনাকে আমি নিয়ে আসবো। ওখানে গেলাম, মতন কফিলে বললো 3 মাস পর আমাদের আকামা করবো। কিন্তু 3 মাস পর, এর আগেই আমি 2 মাস পরেই মনে করেন গাড়ি কম আসে, মাস্ক চালায়, আমি বাইক করে দিচ্ছি। বাইক করে দেওয়ার পরে কামাল আমরা বললাম যে ভাই এই বৃত্তান্ত, কামাল বলছে কোনো সমস্যা নেই, আর যদি বাইক করে দেয় আপনার জন্য অন্য কাম আছে। কামাল ভাই এদিক দিয়ে ভালো সাপোর্ট দিছে। কামাল ভাইয়ের এই সাপোর্টটা না থাকলে আমরা হয়তো আরো ভালো খারাপ জায়গায় থাকতে পারতাম। অনেক দালাল্লা লোক আনছে, এরকম লোক ছিল। একজন হিন্দু করে ছেলে, নাম হইছে পিন্টু। এর দ্বারা মনে করেন বাংলাদেশের থেকে আইন, এয়ারপোর্টের থেকে আইন এক জায়গায় কাজে লাগছে, এই পর্যন্ত আর কোনো খোঁজ খবর নেই। তারপর আমরা অনেক সমস্যা পড়ছি। আবার এই যে আমি পিন্টুর কথা বলি, হ্যাঁ, তো বললাম যে আমাদের আনছে, সে আমাদের বলছে ভাই আপনার কোনো সমস্যা হলে আমরা জানাবেন, যে কোনো মুহূর্তে আমরা জানাবেন, আপনার কাছে আমি যাব। তারপর আঙ্গুল কম্বল ছিল না, বালিশ ছিল না, এই কামাল ভাই আঙ্গু আইনা দিচ্ছে পাতিল খাবার জন্য, আবার খাবারও আঙ্গুর জন্য পাক করে নিয়ে গেছে আমাদের খাবারের জন্য, আমরা খাইছি। তারপর যেহেতু বাইক করে দিচ্ছে, কামাল্লা বলছে সমস্যা নেই, আপনারা চলে আসছেন। আমরা পড়ছি, আঙ্গুলকে কাম অলরেডি ঠিক করছি,
5-6 দিন পর এক জায়গায় কাজে দেবো, রেস্টুরেন্টের কাজ। কবিরের সাথে হ্যাঁ কথা বলছে, আমরা গেছিলাম, কবির সাথে কথা বলছে, কবিলে বলছে 5-6 দিন পরে এটা চালু হইব, ওখানে আকামা করব, ঠিক আছে, আকামা করব, আর আমাদের ওখানে কামে দেবো। আমাদের সাথে কথা বলেছে, ওখানে আমাদের কামে দেবো, 5-6 দিন পর গেলে ওখানে আমাদের লাগাই দেবো। আর অন্য কোনো দালাল তো খোঁজ খবরই না। আচ্ছা আমি ওই যে পিন্টু, ভাই দাঁড়ান পিন্টু দাঁড়ান কত- দাঁড়ান আচ্ছা ঠিক আছে দাঁড়ান দাঁড়ান আর আমি একটু বলি। কইতে দিন। আচ্ছা বল। বলে এই যে আমি ওই যে প্রথম একটা কথা বলছিলাম বিদেশ সুন্দর, যদি পরিচিত লোক থাকে, পরিচিত লোক। হ্যাঁ আমি এই কথাটার একটু ব্যাখ্যা দিই। ধরেন আমি যেখানে কাজ করছি ওইখানে একটা লোক ছিল পিন্টু নামে, হ্যাঁ, ওই হিন্দু। আমাদের যখন বের করে দিছে, আমাদের একটা সাহস ছিল যে আমাদের ভাই আছে, বের করে দিলে সমস্যা না, আমরা ওইখানে যা উঠবো, কিন্তু আশ্রয় পাবে। আশ্রয় একটা পাবো, মানে আমাদের আশা আশ্রয় আছে, আশা আশা আছে। আশা আছে। ওই যে ওই পিন্টু ওরা যখন বাইর করে দিছে, ওই হয়তো আমগুলোর লগে তাল মিলিয়ে বলছে যে ঠিক আছে বাইর করে দিছে যামুক, কিন্তু পরবর্তীতে যায় দেখি ভাই কান্নাকাটি করতেছে। পরে জিজ্ঞাসা দেখার করলাম লোক কি রে নাই যে আনছে। কান্নাকাটি করতেছিস কেন? কয় ভাই আমার তো ধরেন যে দালালে আনছে ওই দালাল তো এয়ারপোর্ট পর্যন্ত এই সাইরা যে গেছে গে, আমার তার খোঁজ খবর লয় না, হ্যাঁ, বা আমি যে ওরা ফোন দিই ফোন শুধু বন্ধ থাকে। এখন আমার যদি এখান থেকে বের করে দেয় তাহলে আমি ভাই কই যাম? আমার হয় এই দেশে থাকলে আমি না খেয়ে মরতে হইব, আর নাইলে আমার বাংলাদেশে গেলে কোনো না কোনো মাধ্যমে যাইতে তো পারবোই, কোনো না কোনো মাধ্যমে হয় পুলিশের কাছে ধরা দিয়ে হোক বা সাহায্য চাই হোক যাইতে পারবোই। পরে ওই কান্নাকাটি করার পর ওইখানে যে মদির ছিল, ওই মদিরে বাঙালিরে জিজ্ঞাসা করলো এই যে কান্না করতেছে কেন? পরে ওই বাঙালি বুঝাইলো, পরে মোদির কপিল রে ডাইকে আনলো, পরে কপিল রে বসে, পরে কইছে ঠিক আছে তোর যাওয়া লাগবে না, তুই এখানে থাক কাজ কর। এখন পোলায় এই কষ্টটা, এটা কাজ বলতেই কষ্ট, কাজ তো আর সুখের না, না এখন। কিন্তু ওই যেখানে কাজ করছে ওইখানে 12 ঘন্টা ডিউটি প্লাস একদিনও ছুটি নাই, হ্যাঁ, তারপরে যে খাওয়ার একটা টাইম, বা মুসলিম হিসাবে যে আমাদের নামাজ পড়ার একটা নির্দিষ্ট ন্যূনতম 5 মিনিট দিলে কিন্তু একটা 4 মিনিট বা 5 মিনিট দিলে কিন্তু একটা ফরজ নামাজ পড়া যায় না, ওই সময়টা দেয় নাই। হয়তো ওই ছেলেটা কষ্টটা মেনে নেবে এই কারণে যে আমার তো দেখা গেছে আমি যদি এই কাজটা ছাইরা দেই, আমার ব্যাকআপ নাই বা আমার পিছনে একটা লোক নাই যে আমি এটা কষ্ট আছে আমি এটা ছাইরা দিই, আমি একটা ভালো মানুষ আছে আমার ওইখানে কথা বললে আমার ভালো জায়গায় কাজ দিয়ে দিব, এরকম আর ব্যাকআপ নেই। আমার কষ্ট হইলেও কিন্তু মাইনা থাকতে হইব, কারণ যদি না থাকে তাহলে আর ওইটাই হয় না খায় মরতে হইব, আর নাইলে মানুষের থেকে হাত পাইতা টাকা নিয়ে দেশে যেতে হইব। গেলেও বড়। এই কারণে ও মানে অসহায় তো ওইখানে থাকতে লাত্তি দিলে উনি থাকবো, থাকতে হইব, বাইরে দিলে উনি থাকবো। অবশ্যই মাইনা নিতে হইব, মাইনা ছাড় তাতে তো নতুন আছে, অপশন বাসা নেই। জানে না। না 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 বাসা জানে না, নতুন বলতে হয় প্রায় 5-6 মাস আরো বেশি প্লাস হইব, বাসা জানে না। টুকটাক হয়তো ওইখানে কাজ করছে, যতটুকু ওইখানে প্রয়োজন অতটুকুই জানে, আর তারও বেশিও জানে না, প্রয়োজন যতটুকু ওইটাও আমার মনে হয় না জানে না। এই কারণে ধর আমার কষ্ট হইলো এখানে থাকতে হবে, লাত্তি গুত্তা যাই খাক থাকতে হইবে এখানে, কারণ আর এখানে না থাকলে তার উপায় নাই। এখান থেকে গেলে কাজও পাইবো না, রুমেও থাকতে পারবো না, কাজ নাই মানে রুমও নাই। হ্যাঁ হয় হয় যে এরকম সমুদ্রের পারে দেখাইছেন সমুদ্রটা, দেখাইছি। এরকম সমুদ্র পারে বা ওই যে কোনো পার্ক পুর্ক থাকে ওইখানে যা ঘুমা থাকবো না খায় মরবো। তালা মারা থাকে। আমি তো সাহস আছে, একদিন বেশ আছে লোক আছে আঙ্গ দেখার মতো। দেখেন এক একজনের চোখে এক এক রকম না, আমার চোখে যে রকম দেখতে ওনার চোখে কিন্তু ওই রকম লাগবো না, তাই না? আমার চোখে আমি আমি আমার কাছে খুব ভালো, হ্যাঁ হয়তো আরেকটু ভালো হইতো, আমি যে কাজটা চাইছিলাম মনে মনে বা আমি যেটা নিয়ে পড়ালেখা করছি ওই কাজটা যদি আমি পাইতাম তাহলে হয়তো আমার থেকে আরো বেটার হইতো, তাই না? এরকম কারো কাছে ভালো কারো কাছে ভালো না, আমার কাছে এভারেজ, ভালো খারাপ দোনোটা মিলেই আছে। হয়তো দোয়া করবেন আমার জন্য, আমি যেখানে ইলেকট্রিক্যাল কাজ নিয়ে কথা হয়েছে ওইখানে যাতে যায় আমি সুন্দর মতো জয়েন করতে পারি। সৌদি আরব আমি হ্যাঁ 4-20 আপনি 4,20,000 4,20,000 টাকা দিয়েছে। বাংলাদেশে কোনো টাকা পয়সা পাঠাইছেন এই পর্যন্ত? পাঠাইছি আলহামদুলিল্লাহ, পাঠাইছি পাঠাইছেন, যাই হোক, কিছু হইলো পাঠাইছেন। কিছু হইলো পাঠাইছি। এখন আপনাদের এই পর্যন্ত যারা দেখলো শেষ পর্যন্ত আর কি, তো বিদেশ আসার জন্য সৌদি আরব আসার জন্য আপনারা কি পরামর্শ দিবেন? একটু পরামর্শ চাই দুইজনের কাছ থেকে। প্রথমে আপনি বলেন। না না ভাই বলো, তারপর আমি আপনি- বলি। আচ্ছা, না 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 বলেন। ভাই বলো। আমি বলি যদি পরিচিত লোক থাকে ভালো, তারা যাচাই বাছাই করে যে এটা কি কফিল আকামা করবো কিনা, ঠিক আছে? যদি করে পরিচিত লোক থাকে শিওর হয় তাহলে আইলে ঠিক আছে। আর যদি অন্য কোনো লোকের মাধ্যমে এটা আপনার আকামা করবো এটা করবো, কিন্তু অনেকে দেখা গেছে কপালে যদি ভাগ্য ভালো থাকে আল্লাহ পাকে রাখে তারটা হয়, আর আল্লাহ পাকে যদি কপালে খারাপ থাকে তাহলে হয় না। তবে সবকিছু জানি না শুনলেই জানি বিদেশ হয়। আচ্ছা ভাই, এবার আপনি বলেন। ওই যে বাইরে আমি ওই কথা ধরে বলি যে যে পরিচিত লোক বলছে যে
আমি মনে করি যে দালালের মাধ্যমে না আসাটাই ভালো। হ্যাঁ, আমার মনে হয় এই ধরেন আমরা তো প্রাণী, তাই না? আমার মনে হয় নিকৃষ্ট প্রাণী বলতে আমি দালালরাই বুঝি। হ্যাঁ, একদম নিকৃষ্ট। হয়তো শুকরে হয়তো আমরা সবচেয়ে বেশি নিকৃষ্ট ভাবি, তাই না? আমার মনে হয় শুকরের থেকে অদম দালাল। হ্যাঁ, ওরা মানুষ বেচা টাকা না, আসলে এটা ঠিক না। ওই হয়তো ওই ছেলেটা দালালরে হয়তো মারতে পারবো না, কাটতে পারবো না, বা কিছু বলতে পারবো না, তাই না? কিন্তু ওই যে দিন শেষে যে আল্লাহর কাছে যে বলবো, অন্তত দালাল যারা আছে যাতে এই আল্লাহর কথাটা ভয় রাইখা, যাতে লোক যেহেতু আনবো, ওনার একটা প্রফেশন হয়ে গেছে যে লোক আনাটা আনবো, কিন্তু ছাড়তে পারবো না। ছাড়তে পারো। আমার কথা হচ্ছে ছাড়ার দরকার নাই তো। আপনি লোক আনেন, এটা আপনার প্রফেশন থাকতেই পারে, মানুষের বিভিন্ন রকম প্রফেশন থাকে না, ওনারা এটা হয়তো লোক আনাটা ওনারা প্রফেশন। কিন্তু আপনি দেশে যে কথাটা বলেন, হয়তো সাপোজ এক্সাম্পল একটা ধরেন, দেশে এই বাইরে যদি কোনো দালালের লোক আনলো, বললো যে তোমার আমি কফি শপ বা রেস্টুরেন্টে দিব, তাই না? দেশে দেশে এই কথা বলছে, কিন্তু যখন বিদেশে নিয়ে আসছে তখন হয়তো ওই রেস্টুরেন্ট বা কফি শপ বলতে কিছুই নেই। হ্যাঁ, হয়তো দেখা গেছে ওই যে মাকসালা বা মানে যত ধরনের নিকৃষ্ট কাজ আছে ওইসব কাজে দেয়। আমার কথা হচ্ছে ভাই, তুমি যে ব্যবসা করবা, তোমার এটা যদি তোমার রুটি রুজি হয়, তাহলে তুমি দেশে যেই কথাটা বলছো এই কথাটা এইখানে বলো, এইখানে এটা দিয়ে বাস্তব প্রমাণ করো, দেখাও। তাহলেই তো তোমার তো এমনি প্রচার করতে হইব না, না? তুমি যেই লোকটার যদি দেশে যেই কথা বইলা আনছো ওই কাজ কথাই যদি এখানে মিল রাখো, দেখা গেছে এই পোলাটাই 10টা লোক দিব, তাই না? আর তোমার ওই যে পিছনে আমি এই কাজ হ্যাঁ কর্মী এরকম। আর সর্বশেষ আমি একটা কথা কই, বিদেশ সুন্দর যদি ভালো মানুষের হাতে পড়ে। হ্যাঁ, আর বিদেশ সবচেয়ে বেশি নিকৃষ্ট যদি খারাপ মানুষের হাতে পড়ে। আর ওই যে খারাপ মানুষের হাতে পড়লে ওই লোকের কাছে বিদেশটা, ধরেন আমি সাপোজ আমি একটা খারাপ মানুষের হাতে পড়ছি, তাই না? আমার কাছে বিদেশটা সুন্দর খালি এয়ারপোর্ট পর্যন্ত। যদি আমি খারাপ মানুষের হাতে পড়ি, আমার কাছে মনে হইব যে বিদেশটা সুন্দর শুধু এয়ারপোর্ট পর্যন্ত সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বাইরে এলে তো আমি খারাপ মানুষের হাতে যদি পড়ি, বাইরে এলে তো তাহলে আমার জাহান্নাম আমার কাছে। হ্যাঁ, ওটা তো আমার জাহান্নাম লাগবে, আমার তো সুন্দর লাগবে না, তাই না? তো এই জন্য বলি, যদি খারাপ মানুষের হাতে পড়ে, আমি যদি খারাপ মানুষের হাতে পড়ি, আমার বিদেশ ওই এয়ারপোর্ট পর্যন্তই সুন্দর। হ্যাঁ, আর আমি যদি ভালো মানুষের হাতে পড়ি, আমার এয়ারপোর্ট না, পুরো ধরেন আমি তো সৌদি আরব আছি, পুরো সৌদি আরব শুদ্ধ সুন্দর ইনশাল্লাহ। দেখি, তবে এখানে আসছি হয়তো আমার কেউ ফোর্স করে নাই, আমি আমার স্বইচ্ছায় আসছি। দেখা গেছে আমি হয়তো ফ্যামিলিরে ফোর্স করছি এখানে আসার জন্য, কারণ মানে তাকে ওইসব না বলি, আমার কারণে মানে আমি সবারে ফোর্স করছি এখানে আসার জন্য। যাক, দোয়া করবেন যাতে ভালো কিছু করি। তবে এটা শেষ দেখা আমি ছাড়তারছি না, এটা শেষ দেখা তারপরে যাবো, দেখি কপালে কি আছে। অনেক কথা বলছে যে এত পড়ালেখা কইরা বিদেশ কি লেবারি করতে যাবি না। আমার কথা হচ্ছে বিদেশ তার সবাই লেবারি করতে যায় না, তাই না? এখন আমি যদি ধরেন ইলেকট্রিক্যালের কাজে পড়ি, তাহলে তো আমার জন্য ভালো যে আমি এই বিষয়ে পড়ালেখা করে আবার এই বিষয়ে কাজে পাইছি। এটা যদি আপনি বলেন, সুশীল সমাজ আছে না যে এত পড়ালেখা করে কি বিদেশ যাবা লেবারি করতে, মূলত লেবারি না। আমার হয়তো আমি যে কর্মটা জানি ওটা আমার বাংলাদেশ মূল্যায়ন দিতে জানে না। হ্যাঁ, এই কারণে আমি আমার এই কর্মটা যেখানে আমার মূল্যায়ন করব, আমি তো ওইখানে যাইতে হইব। এখন হয়তো কারো কাছে মনে হইব যে আমি লেবারি করতে যাই, হয়তো কারোর কাছে মনে হইব যে না, পোলাটা একটা ইঞ্জিনিয়ারিং লাইনে লেখাপড়া করছে আর ওই কাজে গেছে। এক একজনের চোখে এক একজনের। তবে আমি মনে করি যে আপনি একটা লোক বিদেশ যাইলে ওর মানে ওর মনোবলটা ছোট করবেন না। লেবারি করতে যাক আর যাই করতে যাক, ওরা যাইতে দেন না, দেখেন নয় কি করে। শিক্ষিত লোকগুলো আসে কখন ভাই? শিক্ষিত লোক আসে কখন? যখন আপনি যে কর্মটা জানেন ওই কর্মটা আপনার বাংলাদেশে ভ্যালু দিতে পারে নাই। হ্যাঁ, তখন আশেপাশে খুঁজবো যে আমি যে কর্মটা জানি এই কর্মটার ভ্যালু কোন জায়গায় আছে, তাই না? হ্যাঁ, তো নিজে খুঁজে বাইর করবো যেখানে আমার এই কর্মটার ভ্যালু আছে, আমি ওইখানেই যাবো। আমি অযথা বাংলাদেশে থাইকা তো লাভ নাই, তাই না? এরকম আমার তো সাপোজ এইরকমই। আমার অনেকেই বলছে যে বিদেশ কি লেবারি করতে যাবিনি। আমি ওনাদেরকে মানে দেখাইতে চাই যে আমি লেবারি করতে আসিনি। আমি যেই পড়ালেখা করছি, যে কাজ নিয়ে পড়ালেখা করছি, আমি ওই কাজে করবো। একটু দেরি, ধৈর্য ধরেন, আপনারা ধৈর্য ধরেন। আমি লেবারি করতে আসছি না কি আমি ইঞ্জিনিয়ারিং করতে আসছি, এটা আপনারা ইনশাল্লাহ
সামনে দেখবেন। তবে আপনারা এসব মন্তব্য না করাই ভালো, কারো মনোবল ছোট করবেন না। ঠিক আছে, আমরা খুব ভালোই আছি। আর শেষ একটা কথাই বলি, বিদেশ সুন্দর যদি ভালো মানুষের হাতে পড়ে, ভালো মানুষের বিদেশ হাতে সুন্দর। পড়লে এটাই। আর বিদেশ একদম জাহান্নাম যদি আপনি খারাপ মানুষের হাতে পড়েন। আর খারাপ মানুষের হাতে পড়লে এয়ারপোর্ট পর্যন্ত আপনার জন্য বিদেশ সুন্দর। আমরা কিছু কিছু মানুষ দেখছি যে কাজ করছে না করে কি কান্দন, তারপর তো আমরা অনেক সুখে আছি আল্লাহ যাক। কাম না থাকলে ওই যে আমাদের room থেকে নিয়ে এসে বলছে কাজ না থাকলে আমারও ফোন দিবেন, যে কোনো মুহূর্তে ফোন দিছি, বলো আমি আসবো না আপনারা এসে বলেন, আমরা এসে বলছি, আবার আমাদের জন্য কাজও ঠিক করছে। আপনি হেডলাইন দেন বিদেশ সুন্দর যদি ভালো মানুষের হাতে 5-6 পড়ে। দিন পরেও আমরা কাজ হয়ে যাবে। দোয়া করবেন আপনারা আমাদের জন্য, যেন আমরা একটা ভালো কাজ করতে পারি। যার মাধ্যমে আইছি সেই আমাদের ওখান থেকে নিয়ে এসে। ওকে, আপনাদের বাড়িটা কোন জেলা বাংলাদেশে? আমি হ্যাঁ। আমার চাঁদপুর থাকি, ঢাকা। আচ্ছা, আপনার? আমার বাড়ি মাদারীপুর, আমরা থাকি মিরপুর 11 নম্বর স্থানীয়, ওখানে দেশের বাড়ি মাদারীপুর। আচ্ছা, আপনাদের জন্য ভাই মন থেকে দোয়া, যে হ্যাঁ। কাজের নিয়তে আসছেন আল্লাহ তাআলা সেই কাজ যেন আপনাদের মিলিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। বাংলাদেশে রেমিটেন্স পাঠান, বাংলাদেশকে উন্নত করে। এইটাই। ভালো বাংলাদেশে আমাদের যাওয়ার এত জন্য- ইচ্ছা নাই, বাংলাদেশে রেমিটেন্স পাঠাবো। বাংলাদেশে যাওয়ার ইচ্ছা নাই, কিন্তু বাংলাদেশে টাকাটা বসে যাবে। যাবে, আপনারা যাবে। গেলেন, ঠিক আছে? তো মা বাবা আছে, ফ্যামিলি আছে, হ্যাঁ, তো family আছে। আপনাদের ফ্যামিলির জন্য শুভকামনা। আপনাদের আর জন্য আত্মীয় স্বজনরে বলি, আচ্ছা, কেউ যদি বিদেশ যাইতে চায় ওর মনোবল ছোট করেন না। হ্যাঁ, এইটাই। আপনি যদি আল্লাহ হেল্প নসিবে না যেটা করতে রাখছে, পারেন, ভাগ্যে যেটা আপনি যদি রাখছে টাকা এটাই পয়সা হবে। দিয়ে হেল্প সাহস না করতে পারেন, থাকা অন্তত মনোবলটা ছোট করেন না। যেটা হইতে চায় তার হ্যাঁ, হইতে দেন। হইতে দেন। হ্যাঁ, আর আপনার ওই কষ্ট লোকটা করতে করতেই ওই একসময় লোকটা সুখ দেশ ত্যাগ আসবে। করতে চাইতেছে কেন, এটা বুঝেন আগে। হ্যাঁ, এটা আপনি ওই লোক যে আমি একটা কিসের জন্য? হ্যাঁ, ওই যে দেশ এত সবকিছু ছাইরা যে বিদেশ আইতে চাইতেছে, কেন আসতে চাইতেছে, এটা আগে আইডেন্টিফাই করেন। হ্যাঁ, আপনি এটা আইডেন্টিফাই না করে আপনি ওর মনোবলটা ছোট করে দেবেন, এই অধিকার তো আপনারা দেয়নি। আপনি হয় আপনি আত্মীয় স্বজন হন, বা আপনি হয়তো একদম কাছের বা আত্মার লোক হন, আপনি তো ওর মনোবল ছোট করার অধিকার আপনারা দেয় নাই, তাই না? তার অধিকারটা দিতে পারতেছেন না, হ্যাঁ। তার অধিকারটা আপনি যদি কোনো নষ্ট কারণ করতেছেন, কোনো আমার কথা কিছু বলি। দিয়ে হেল্প না করতে পারেন, টাকা দেয়া, বুদ্ধি দেয়া, পরিশ্রম দেয়া, কোনো কিছু দিয়ে হেল্প না করতে পারেন, ডাজেন্ট ম্যাটার, কিন্তু আপনি ওর মনোবল ছোট করার অধিকার আপনার নাই। আপনার মনোবল ছোট করবেন কেন? আপনার কি এই অধিকার দিছে? আপনি হয় আত্মীয় হন বা হয় কাছের লোক হন আর বা সাহস বন্ধু হন। দিবেন, দুর্বলতা থাকে সাহস দিবেন। পারলে সাহস দিবেন, নাইলে এইটাই। পিছন দিয়ে হাইটা যাইবেন গিয়া। ওকে ভাই, আপনাদের জন্য বেস্ট অফ লাক। আপনাদের জন্য শুভকামনা, ভালো কিছু হোক আপনাদের সাথে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।